সুধী দর্শক, শালালোপা ক্রনিকলসে আপনাদের স্বাগত জানাই। আমরা বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি এবং বাংলাদেশ বিশেষ করে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। এখন বাংলাদেশে তারেক রহমান সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়েছেন। তার মধ্যে একটি প্রকল্প খাল খনন কর্মসূচি। ওনাদের এই প্রকল্পটি ওনারা ঘোষণা দিয়েছেন যে আগামী 5 বছরে 54 জেলায় 20,000 কিলোমিটার খাল ওনারা খনন করবেন। তো এই এই যে প্রকল্পটি, যেটা ওনার তারেক রহমানের বাবা প্রয়াত রাষ্ট্রপতি, উনি আম, উনি এইরকম একটা প্রকল্প উনি শুরু করেছিলেন, যে জিয়ার খাল খনন কর্মসূচি। এটা আসলে কতটা বাস্তবসম্মত, এটার জন্য এটা আসলে আমাদের বাংলাদেশের খালগুলো খনন করলে কতটা উপকার হবে, কতটা অপকার হবে, বা এটা আসলে মানে বাস্তবসম্মত কিনা সেই বিষয়টা জানার জন্য, বা যেই প্রক্রিয়া ওনারা করতে চাইছেন বা করছেন, তারেক রহমান যে প্রকল্পটা হাতে নিয়েছেন, সেটা কতটা আমাদের জন্য উপকারী হবে বা ক্ষতির কারণ হতে পারে কিনা, সে বিষয়গুলো নিয়ে আমরা মনে হলো আমাদের শার্লোপা ক্রনিকলস একটু আলোচনা করি। আমাদের সাথে আমি এই জন্য আজকে একজন এই বিষয়ে যিনি বিশেষজ্ঞ, এই বিষয়ে যিনি কাজ করেন, ওনার অনেক দিনের অভিজ্ঞতা, এরকম একজন মানুষকে আমরা যুক্ত করেছি। তিনি সাব্বির আহমেদ, প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ার, এবং তিনি ফ্লোরিডায় বসবাস করেন। ফ্লোরিডাতে উনি এইসব বিষয় নিয়ে কাজ করেন। সাব্বির ভাই, আপনাকে শার্লোপা ক্রনিকলসে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ আমাকে আপনার চ্যানেলে যুক্ত করার জন্য। আম, সাব্বির ভাই, আমরা যেটা বলছিলাম যে ভূমিকাতে, যে এই যে তারেক রহমানের খাল খনন কর্মসূচি, এটা বোঝাই যাচ্ছে যে উনি ওনার বাবার থেকে ইন্সপায়ার হয়ে, আমরা যদি বুঝি, উনি কাজটাতে হাত দিয়েছেন। যদিও আম, জিয়ার পরে যখন খালেদা জিয়া ক্ষমতায় আসলো, উনি এই কাজগুলো কিন্তু এটা খাল খনন কর্মসূচিটা স্টপ রেখেছিলেন। আপনি প্রথমে, আমি একটু জানতে চাই যে জিয়া রহমানের ওই খাল খনন কর্মসূচিটা কতটা যৌক্তিক, বাস্তবধর্মী, নাকি একটা পলিটিক্যাল একটা মুভমেন্ট ছিল, যেটা দিয়ে পলিটিক্যালি গেইন করা বা এরকম কোনো কিছু? আপনি বুঝতে পারছেন যে পলিটিক্যাল কোনো একটা এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যেই কি উনি এই খাল খনন কর্মসূচিটা হাতে দিয়েছিলেন? আপনি কিভাবে দেখছেন? অনেক ধন্যবাদ। এটা আসলে উনি প্রথম খাল খনন কর্মসূচি হিসাবে উনি শুরু করেন। এটা সম্ভবত 1977 সালে। জি। এবং এটা ছিল স্বেচ্ছাশ্রমের মাধ্যমে। তো যার ফলে এটার কোনো অর্গানাইজড আপনার যে একটা ফেজ ওয়াইজ ইভালুয়েশন করে, যে খাল খনন মূল্যায়ন করে যে একটা খাল খনন, এরকম কিছু ছিল না। জাস্ট জি। স্বেচ্ছাশ্রম র্যান্ডমলি এখানে ওখানে উনি করেছেন। পরবর্তীতে একটা পর্যায়ে উনি বলছেন একটা খাল বিপ্লব, খাল খনন বিপ্লব। তো এটা মানে আপনার এই টার্ম গুলা শুনলেই মনে হবে যে অনেকগুলো একটা রাজনৈতিক প্রপাগান্ডা। এটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম। এটা হচ্ছে আপনার যেটা আমরা করে থাকি জেনারেলি, এটা হচ্ছে আমাদের 4টা ফেজে আমরা ইয়ে করি। যে যদি খাল মানে কোনো একটা কিছু, খালের কোনো একটা রেস্টোরেশন করতে হয়, তাহলে সেটা হবে একটা প্ল্যানিং ফেজে যাবে। সেখানে সোশ্যাল সায়েন্টিস্টরা ইনভলভ হয়, কারণ এই খালটা কি কোনো সোসাইটির কারো বাড়ির উপর দিয়ে যাচ্ছে, কোনো ট্রাইবের উপর দিয়ে যাচ্ছে কিনা, তাদের উপরে কোনো এফেক্ট করবে কিনা, সেখানে ইকোনমিস্টরা সবসময় ইনভলভ থাকে। তারপরে ইঞ্জিনিয়াররা ইনভলভ থাকে প্ল্যানিং ফেজ। তারপরে যা হচ্ছে ডিজাইন ফেজে আমরা যাই, এবং এরপরে হচ্ছে হচ্ছে কনস্ট্রাকশন ফেজ। আর তারপরে হচ্ছে অপারেশন এন্ড মেনটেন্যান্স, মানে খালটা যতদিন থাকবে এটাকে মেনটেন করতে হবে, না হলে এটা অপারেট করবে না। মানে যেভাবে আমরা প্ল্যান করেছি বা যেভাবে ডিজাইন করেছি, তো ওইরকম কিছুই ছিল না। এগুলা কোনো মানে র্যান্ডমলি বিভিন্ন মহকুমা শহরে গেছেন, তখন ছিল মহকুমা অফিসার ছিলেন, সাব ডিভিশনাল অফিসার, উনি সব অফিসকে কল করে, তখন মনে করুন মহকুমা হাই অফিসার যারা ছিল, অনেকে হয়তো রিটায়ারিং স্টেজে 50-52 বছর বয়স হয়ে গেছে, সেই রোদের মধ্যে লোকজনকে, বেচারাদেরকে নিয়ে গিয়ে উনি হাঁটতেন এবং বিভিন্ন জায়গায় কাটতেন। এটার কোনো নির্দিষ্ট কোনো ইঞ্জিনিয়ারিং ইভালুয়েশন বেসড কোনো কিছু হয়েছে এটা আমার আমার জানা নেই। তো আপনি বলতে পারেন এটা অনেকটা প্রপাগান্ডা। এবং এটা একটা সুন্দর এক্সাম্পল দিয়েছেন ফজলুল বারী সাহেব, ওনার চ্যানেলে উনি উল্লেখ করেছেন, উনি একজন প্রখ্যাত সাংবাদিক, উনি এই খবর জানেন। উনি ব্রিফলি উল্লেখ করেছেন কোন একটা জায়গায় যে এরকম খাল কাটা হয়েছিল, কিন্তু ওই জমিটাই নষ্ট হয়ে গেছে ইমপ্রপার ওয়েতে এটা করার জন্য। এবং আরেকজন মানে সাইফুল আমিন সাহেব বিপুল টক চ্যানেলে এটা নিয়ে উনি উনি খুব সুন্দর ইভালুয়েশন করেছেন, যে এটা যে
একটা পরিকল্পনাহীন একটা মানে আপনার পলিটিক্যালি মোটিভেটেড একটা স্লোগান সর্বস্ব একটা প্রোগ্রাম জেনারেল জিয়াউর রহমানের সময় হয়েছিল। তো এখন আহ, তারেক রহমান সাহেব উনার ফাদারের ফুটস্টেপ পদক মানে পদক্ষেপ ফলো করেই উনি আবার এটা নিয়ে আসছেন। তবে উনার এখানে একটা ডিফারেন্স আছে, উনি খুব অর্গানাইজড ওয়েতে উনি নামছেন বলে মনে হয়। সেটা হচ্ছে 20,000 কিলোমিটার উনি ডিটারমিন করেছেন এবং গভর্নমেন্টকে ইনভলভ করেছেন। এটা আমি দেখি যে আমার যতটুকু ইনফরমেশন আমি আমি অবজার্ভ করেছি সেটা হচ্ছে যে উনার ফাদার ছিলেন একটা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এবং সরকারি হাই অফিসিয়াল এদেরকে ইনভলভ করে উনার পার্টির লোকজন যেখানে যেত প্রেসিডেন্ট সাহেবকে হ্যাপি রাখার জন্য ওনারাও গিয়ে বিভিন্ন জায়গায় অফিসিয়ালদেরকে জড়ো করে, কিছু পার্টি ওয়ার্কারদের জড়ো করে এখানে ওখানে কাটতেন। এবং উনার ছেলে এখন যেটা করছেন না সেটা উনি গভর্নমেন্ট অর্গানাইজেশন, আমি দেখলাম পেপার পড়েছি যে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বা আরো দু একটা অর্গানাইজেশনকে বোধহয় উনি ইনভলভ করেছেন। কিন্তু এটা কি মানে প্রপার প্ল্যানিং, ডিজাইন, কনস্ট্রাকশন এবং আপনার অপারেশন মেনটেনেন্স এরকম কিছু হচ্ছে কিনা এবং এটা আসলে উদ্দেশ্য কি সেগুলো মানে দেখা দরকার। যে খাল যে কাটবো কারণটা কি, পারপাস থাকতে হবে। তো আমি দেখেছি ওনারা যে পারপাস গুলো ডিফাইন করেছেন, যে রহমান সাহেবের সময় ছিল যে আহ, শুষ্ক মৌসুমে ও খাল খনন করে পানিকে ধরে রাখবেন আহ, এবং ইরিগেশনকে ইমপ্রুভ করবেন। তো আসলে কি মানে এগুলা অ্যাচিভেবল, মানে এরকম? এটা তো একটা বিশাল ব্যাপার। 20,000 কিলোমিটার সাব্বির ভাই, অনেক বড় এখানে ব্যাপার। একটা বিষয় আমি জানতে চাই আপনার কাছ থেকে। আপনি তো ফ্লোরিডাতে থাকেন, আপনি আমেরিকাতে, আপনি জানেন, আপনি ওখানে এই কাজগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন এবং এই খবরগুলো আপনার কাছে পুরোটা আছে। একটা বিষয় বলেন আমাকে, এই যে খান খনন একটা খাল খনন প্রকল্প হয়, আমরা বলি খাল খনন, একটা বাংলাদেশের মানুষের কাছে একটা পারসেপশন আছে খালগুলো ভরাট হয়ে যাচ্ছে বলেই আমাদের এই যে ওয়াটার ফ্লো নাই, খাল খনন করাটা খুবই জরুরি। হ্যাঁ, জলবায়ুর সমস্ত কিছুর উপর উপর প্রভাব পড়ছে, কারণ আমাদের খালগুলো দখল হয়ে যাচ্ছে, ভরাট হয়ে যাচ্ছে, ভূমি দখলের ব্যাপার আছে। আসলে এই যে খাল খনন, এটা পরিবেশের উপর কতটা প্রভাব পড়ে বা কতটা জরুরি আমাদের মতো রাষ্ট্রে এবং এত পপুলেশন এই মুহূর্তে? আপনি কি আমাকে একটু বলবেন আমাদের উপকারিতা অপকারিতা কি হতে পারে? জি, যেমন ধরুন আপনি উল্লেখ করলেন যে খাল দখল, সেটা কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রবলেম না, সেটা হচ্ছে ল এনফোর্সমেন্টের প্রবলেম, ঠিক। তাই না? তো যখন হচ্ছে আপনার ন্যাচারাল ওয়েতে যদি কোনো খাল ভরাট হয়, এবং আমার এখানে দুটো অবজেক্টিভ আমি যদি ডিফাইন করি যে আমার এই খাল দিয়ে কিছু বোট চলাচল করে, নেভিগেশনের একটা ব্যাপার আছে, এবং আমার এখানে মনে করুন ফ্লাডটা ফ্লাড ওয়াটারটা যাচ্ছে না ঠিক মতো, যাতে হচ্ছে এরিয়াতে আর লোকালিটিতে ফ্লাড হচ্ছে বিকজ এটার নিষ্কাশন ক্ষমতা কমে গেছে, তখন আমাদেরকে এটাকে রিস্টোর করতে হবে। আসলে আপনাকে বলি যে আসলে আমরা কখনো কোনো ক্যানেলকে নিই না এইভাবে যে এটা খাল খনন কর্মসূচি। খাল খনন বলে কিছু না, আমরা ক্যানেল রিস্টোরেশন প্রজেক্ট হিসাবে আমরা নেই। নেওয়ার পরে আমাদের একটা সার্ভে করা হয় প্ল্যানিং ফেজে। সার্ভে করার পর দেখা হয় যে কোন কোন জায়গাতে মানে আপনার ফ্লোওয়ে যেটা আছে, মানে খালের একটা ক্রস সেকশন আছে, এর মধ্যে দিয়ে তার ওয়াটারটা ফ্লো করে, সেই ফ্লোওয়েটা কোন কোন জায়গাতে মানে প্রপার ফ্লোওয়েটা নেই। এখানে এমন হতে পারে কোনো কোনো জায়গাতে আমাদের ফিলিং করতে হতে পারে। ফর এক্সাম্পল, খালে অনেক সময় পানিটার গতি বেশিরভাগ আপনার যেখানে বাঁকা হয়, আমরা বলি মেন্ডারিং, সেখানে গিয়ে হিট করে ব্যাংকে অনেক সময়, বা অন্যান্য কোনো জায়গাতেও করতে পারে, ব্যাংকে হিট করে করে হয় কি আপনার নিচ দিয়ে অনেকগুলো হোল তৈরি করে এবং তারপরে একটা পর্যায়ে ধপাস করে খালের তীরটা পড়ে যায়। সেটা হচ্ছে কি হুম। লুজ সয়েল খালের ফ্লো এর মধ্যে চলে আসে এবং সেটা মানে আপনার ডাউন স্ট্রিম বলি আমরা, মানে যেদিকে ফ্লো হয় ওর সামনে গিয়ে আবার কোন এক জায়গায় চরের মতো তৈরি করে। তার মানে কি আমার নাব্যতা এবং নিষ্কাশন ক্ষমতা দুটাতে এফেক্ট করছে। তো আমাকে ওই হোলটা ফিল করতে হবে। তো এখানে খনন শুধু না, প্রয়োজনে ফিল করতে হতে পারে যে, তো এটা হতে আমরা সেজন্য বলি আমরা একটা ক্যানাল রেস্টোরেশন প্রজেক্ট হিসাবে নেই যে ইয়ে করে। তো জিনিসটা হচ্ছে যে এটা হচ্ছে একটা প্রপার আপনার সার্ভে করার ব্যাপার আছে, প্রপার প্ল্যানিং এর ব্যাপার আছে। এবং খাল খনন করা মানে কি, এটা হচ্ছে আমি যদি গভীরতা বাড়ানোর কথা আমি চিন্তা করি, তাহলে ভেরি কেয়ারফুলি এটা করতে হয়। এর কারণ হচ্ছে খাল যদি আমি বেশি গভীর করি তাহলে আপনার, এবং ঢালুর দিকে যদি আরো গভীর করে যাই, তাহলে হচ্ছে কি পানিটা দ্রুত চলে যাবে এবং মানে পানির নিষ্কাশন ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যাবে।
যদি আমি ঢালুর দিকে অনেক গভীর করে করে যেতে থাকি খালকে খনন করে, তাহলে অনেক বেশি পানি নিষ্কাশন হয়ে যাবে, যেটা আমার মানে ধরুন আমি যেটা এক্সপেক্ট করছি ফ্লাড ওয়াটারটা যাবে, সেটা না, ড্রাই পিরিয়ডে অনেক বেশি পানি চলে যাবে এবং পানির স্তরটাও নিচে নেমে যাবে, এবং যার ফলে হচ্ছে কি যে আপনার ওই প্রত্যেকটা খালের সাথে কিন্তু মানে ভূগর্ভস্থ পানি আমরা যেটা বলি সেটার কানেকশন থাকে। তো সেই ভূগর্ভস্থ পানি তখন ক্যানেলে বেশি এসে জমা হবে, এবং সেটা আবার ওই যেহেতু গভীর করে ফেলেছি, ঢালু করে ফেলছি, মানে আপনার পানি যেদিকে গড়ায় সেদিকে, তখন ওই দিক দিয়ে পানিটা বেশি করে চলে যাবে, এবং এতে করে হচ্ছে কি গ্রাউন্ড ওয়াটারের উপর, যেটা ভূগর্ভস্থ পানি আমরা বলি, সেটার উপর এফেক্ট হবে। তো যে কোনো খনন প্রক্রিয়া আমরা করতে হয়, প্রয়োজনে করতে হয়। যেমন আমি চিন্তা করছি যে এখানে আমার ইরিগেশন করব, আমার এক্সট্রা রিজার্ভার আমি করব না, খালকে আমি একটা রিজার্ভার হিসেবে আমি কল্পনা করছি, বা আমার নেভিগেশনটা বাড়াতে হচ্ছে, কারণ আমার বোর্ড গুলো আসছে যেগুলোর গভীরতা একটু বেশি। তো সেক্ষেত্রে আমাদের করতে হবে ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার ইনস্টল করতেই হবে, এবং করে তখন আপনার পানিটাকে যাতে ড্রাই পিরিয়ডে আমি ধরে রাখতে পারি, এবং ওয়েট পিরিয়ডেও যখন আমার যেটুকু প্রয়োজন, যে এক্সিস্টিং ক্যানেল যে সার্ভিসটা প্রোভাইড করছে, আমরা এটা ফ্রেজটা ইউজ করি, এই এক্সিস্টিং লেভেল অফ সার্ভিস যে ক্যানেলটা প্রোভাইড করে, তার যে উচ্চতা আছে পানির, সেটা যাতে আমি মেনটেন করতে পারি। ফ্লাড ওয়াটারটা যাওয়ার পরে ওই উচ্চতা আমি মেনটেন করতে গেলে তখন আমার ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার লাগবে। এখানে একটা কোয়েশ্চন হতে পারে যে ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার যদি গেটের স্ট্রাকচার ইনস্টল করি তাহলে বোর্ড যাবে কেমনে? সেটার ব্যবস্থা আছে। এগুলাকে কিরকম? পরে লক সিস্টেম আছে এবং বাইপাস আছে, বিভিন্ন ধরনের মেকানিজম হ্যাঁ, দিয়ে আমি এখানে আমরা এটা আমাদের করতে পারি। কানাডাতে এরকম দেখি জি আমি জি 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 সময় জি সময়। হ্যাঁ, জি জি হ্যাঁ, হ্যাঁ, ওইটাও না? ওই যে ওই মেকানিজম, তো এগুলো খুব এক্সপেন্সিভ। আমি আপনাকে বলি যে ভেরি এক্সপেন্সিভ মনে হয়। ভেরি এক্সপেন্সিভ। তো এবং এটা প্রপার প্ল্যানিং এর ব্যাপার এটা। যেমন আপনাকে আমি উদাহরণ দিই, এক উনি তো 20,000 কিলোমিটার খাল খননের একটা মানে মানে পরিকল্পনা প্রজেক্ট হাতে নিয়েছেন। যে প্রপাগান্ডা বলি বা স্লোগান বলি দিয়েছেন। 1,000, এটা 20,000 কিলোমিটার, 1,000 কিলোমিটার না, 1,000 মিটারের একটা ক্যানেল যদি আমি রিস্টোর করতে চাই, তাহলে একটা ব্যাপক পরিকল্পনা, ডিজাইন, কনস্ট্রাকশন এবং আপনার মেনটেন্যান্স, এবং এখানে হাইড্রোলিক স্ট্রাকচার খনন করলেই হাইড্রোলিক স্ট্রাকচার ইনভলভ, এবং এগুলো যদি প্রপারলি যদি খনন করে, যদি হাইড্রোলিক ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার আমরা বলি, সেটা রেডিয়াল গেট হতে পারে, ভার্টিক্যাল গেট হতে পারে, উইয়ার হতে পারে, অনেক অনেক ধরনের স্ট্রাকচার আছে, যেটা যেখানে অ্যাপ্রোপ্রিয়েট সেটা সেখানে ইনস্টল করতে হয়। যদি এটা না করা হয়, তাহলে এরকম যে বড় বড় ডিজাস্টার হয়েছে, আমেরিকাতে এক্সাম্পল আছে আপনার, এরকম খাল খনন করার ফলে 55,000 একর জমি ফ্লোরিডাতে, মানে মানে 55,000 একর জমির মাটির নিচে যে পানিটা ছিল, ওই পানিটা ড্রেন আউট হয়ে সব আপনার চলে গেছে সাগরে, খাল খনন করার ফলে। এটাকে আবার রিস্টোর করেছে ফেডারেল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট, দুই গভর্নমেন্ট মানে ফান্ড কালেক্ট করে $750 মিলিয়ন দিয়ে খরচ করে, অ্যারাউন্ড $750 মিলিয়ন। আপনাকে আমি লিঙ্ক পাঠিয়েছি কিছু, যদি আপনি কমেন্ট আমি সেকশনে দেখেছি। দেন। যে $750 মিলিয়ন খরচ করতে হয়েছে ওই খালগুলাকে পুনর্বার এগুলো ফিল করার জন্য, এবং তারপরে আরো হাইড্রোলিক স্ট্রাকচার ইনক্লুড করে, কারণ কিছু বাড়িঘর হয়ে গেছে মানে উপরের এক দিকে। অপরিকল্পিত জি, খননে খরচ, তারপরে সেটাকে আবার রিস্টোর করার জন্য, আবার ওটাকে ফিক্স খরচ। করার জন্য। জি 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 ও মাই গড। জি। আরেকটা এই প্রজেক্টের নাম হচ্ছে পিকায়ুন স্ট্র্যান্ড হ্যাঁ, রিস্টোরেশন দেখলাম। প্রজেক্ট, এবং এটা যদি গুগলে বাংলাদেশ থেকে কেউ যদি সার্চ করেন, উনি এটা ইনফরমেশন পাবেন, কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে আছে। আরেকটা প্রজেক্ট আপনাকে বলি, সেটা হচ্ছে কিসিমি রিভার রিস্টোরেশন প্রজেক্ট। ওই সিমিলার, এখানেও খাল খনন করা হয়েছিল ফ্লাড কন্ট্রোল করার জন্য, কিন্তু ওয়াটার কন্ট্রোল স্ট্রাকচার বা এগুলা, তোমার এটা হচ্ছে 1960s। উদ্দেশ্য ছিল ফ্লাড ফ্লাড কন্ট্রোল, এবং সেটা করেছিল, কিন্তু অ্যাডভার্স এফেক্ট হিসেবে আপনার মাটির নিচের পানি সব ড্রেন আউট হয়ে গেছে খাল গভীর করার ফলে। পরবর্তীতে এটা আবার ফিল করতে হয়েছে, এবং এটা একটা আরো, এটাতে 40,000 একর এরিয়া নষ্ট হয়ে গিয়েছিল, আপনার এফেক্টেড হয়েছিল। গাছপালা মরে গিয়েছিল,
পশু পাখি মানে আহ, পশু ব- ব- পাখি সবকিছু সমস্ত কিছু জলবায়ুর উপর জি ভীষণভাবে আমি পড়ছিলাম আপনার, এটা আমার জি কাছে জি খুব ইন্টারেস্টিং জি জি লাগছিল। আমি অন্য একটা প্রসঙ্গে যাই এবার। সেই যে তারেক জিয়ার ঘোষিত, যে আপনি যেটা বললেন, যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি, যে 54 জেলায় তিনি 5 বছরের একটা প্রজেক্ট, 20,000 কিলোমিটার তিনি খাল খননের উদ্যোগ নিয়েছে। এটা কি বাস্তবসম্মত নাকি অতিরঞ্জিত? এই কর্মসূচি কি ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকতে পারে? এর ফলে কি ধরনের প্রভাব পড়তে পারে? আপনি যদি আমাকে একটু প্রত্যেকটার একটা ওভারভিউ দিতে পারেন। জি আমি সেটা বলতে পারি যে এটা যেভাবে উনি গিয়ে কুদাল দিয়ে উনি আপনার এটা কাটার একটা মানে উদ্বোধনী করেছেন, এটা আমি সরি টু সে যে এটা একটু হাস্যকর মনে হয়। এই জন্য মনে হয় যে বাংলাদেশ কিন্তু ওই পর্যায়ে নেই। ওনার ফাদার যে 1977-এ সব হাই অফিসারদেরকে নিয়ে মানে দু একজন হয়তো বয়সের ভারে নিয়ে গেছেন, এই সমস্ত লোকজন পেপারে দেখেছি আমি তখন বইটা পড়ে আপনি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমি। তো ওই সময় আমরা এটা দেখেছি। তো এই ফেজে কিন্তু বাংলাদেশ নেই। আমি আপনাকে উদাহরণ দিতে পারি যে হাতির ঝিল, এটা একটা রেস্টোরেশন প্রজেক্ট, সাকসেসফুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ, সময়কালে উনি অনেকগুলো প্রজেক্ট নিয়েছেন, ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, এগুলা সবগুলোই নিয়েছেন অত্যন্ত সুচিন্তিত, প্রপার প্ল্যানিং, প্রপার ডিজাইন এবং প্রপার কনস্ট্রাকশন, আপনার এখনো মেনটেনেন্স, অপারেশন, যে এটাকে কি আমরা হাতের ঝিলের কে এক্সাম্পল হিসেবে নিতে পারি? ইয়েস। হাতির ঝিলের সাথে আমি দেখেছি ওখানে, আমি গুগলে, আমি তো ডিটেলস, আমি তো প্রজেক্টে ইনভলভ ছিলাম না, বাট আমার আউট অফ প্রফেশনাল ইন্টারেস্ট আমি দেখেছি, এটা গুগল আর্থে গিয়ে দেখেছি যে জিনিসটা কি হুম। হলো। সেখানে অনেকগুলো ক্যানেল আছে, রামপুরা ক্যানেল, আরো কয়েকটা ক্যানেলকে সংযোগ করা হচ্ছে এবং সংযোগ করে, হ্যাঁ। ওয়াটারকে রিডিস্ট্রিবিউশন করা হচ্ছে এবং আপনার যে ওয়াটার বডি যেটা ছিল, যে ঝিল যেটা, সেটাকে রিস্টোর করা হয়েছে। সেটা নিশ্চয়ই আপনার কুদাল দিয়ে কেটে এটা হয়নি। না, বাংলাদেশ ওই আমি পর্যায়ে নেই। দেখেছি, আমি তখন ছিলাম দেশে। এটা একটা ব্যাপক বড় এরিয়া, এবং বড় অনেক একটা সময় ঝিলকে, লেগেছে। যা বড় একটা ঝিলকে রিস্টোর করা হচ্ছে। এখানে অন্যান্য সুপার স্ট্রাকচারও আছে, অর্থাৎ মাটির উপরে কিছু আপনার রিক্রিয়েশনের জন্য কিছু স্ট্রাকচার আপনার কনস্ট্রাক্ট করা হয়েছে। সব মিলে এটা ছিল একটা প্রপার প্ল্যান, প্রপার ডিজাইন, প্রপার কনস্ট্রাকশন এন্ড এক্সিকিউশন। তো আই হোপ প্রপার মেইনটেনেন্স যদি চলে, এটা একটা নাইস প্রজেক্ট। হ্যাঁ, এটা তো ভীষণ মানে, এবং একটা জানেন, বাংলাদেশের মানুষের তো বিনোদনেরও জায়গা নেই। মানুষ জি জি বিকালবেলা ওখানে যায়, হাঁটতে যায়, ওখানে বোট আছে, ঘুরে বেড়ায়। উম জি। কিন্তু অনেকে সময় বলে কি যে হাতির ঝিল নাকি পরিবেশ বান্ধব হয়ে ওঠেনি, এরকম কি কোনো কিছু মানে মনে হয় আপনার কাছে? কারণ আমাদের দুই পাশে একটা তো জি শহর আসলে। জি জি জি। আমাদের একটা থাম রুল আছে, যে একটা জেনারেল একটা রুল হচ্ছে, যেখানেই আপনার পানিকে রিস্টোর করা হচ্ছে সেখানেই পরিবেশের উন্নতি হবে। এটা হচ্ছে আমাদের একটা কমন বেসলাইন কনসেপ্ট, যে যেখানে আমি পানিকে রিস্টোর করব, পানির কোয়ালিটি এনহ্যান্স করব, বৃদ্ধি করব এবং পানিকে ধরে রাখবো, এবং সেখানে এই পরিবেশের উন্নতি হবে। এই জন্য আপনি কানাডা তো শুনতে পারেন, ওয়েটল্যান্ড বলে একটা কথা হচ্ছে, যে ওয়েটল্যান্ডকে কখনো আপনি আপনার নিজের জায়গাও যদি হয়, যদি এটা মানে আপনি কিছু করতে চান, যদি ওয়েটল্যান্ড ডিফাইন করে থাকে এই এরিয়াতে, আপনি সেটা করতে পারবেন না। মানে কানাডাতে তো এটা একটা, মানে কানাডার রুল একটা ভয়াবহ কিরকম। আমি একটা এক্সাম্পল দেই, কানাডাতে আমাদের অনেক সময় আছে না, অনেক কিছু আছে, যে ধরেন বাসায় অনেক বাঘ হলো, অনেক ধরনের পেস্টিসাইড, মানে অনেক ধরনের বাঘ কন্ট্রোল ওষুধ দিতে হয়, বা বাইরে পেস্টিসাইড দিতে হবে, বা প্রচুর পরিমাণে সল্ট দিতে হয়, কারণ উইন্টারের কারণে। কিন্তু আহ, আহ, বিশেষ করে বাঘ কন্ট্রোল বা পেস্টিসাইড, এগুলো একদমই নিষেধ। জি 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 জি, আপনি ব্যবহার করতে পারবেন না, আমাদের যতই অসুবিধা হোক পরিবেশে টাচ করা যাবে না। জি জি তো জি একটা ভীষণ ভীষণ একটা, জি জি কানাডা অনেক কনজারভেটিভ এই দিক দিয়ে তাদের পরিবেশ রক্ষায়। জি। তো আমি বলবো এটা তো মানে হাতিঝিল প্রজেক্ট অবশ্যই পরিবেশকে উন্নত করেছে, কারণ এখানে আমরা ওয়াটারকে আপনার একটা আপনার ডুবানালার মতো হয়ে গিয়েছিল পানিটা, মানে মানে ওইটাই মানে, মানে ময়লা পানি ছিল। সমালোচনা করার জন্য সমালোচনা করে জি তো জি জি। কিছু লাভ নেই। না না, এটা 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 আমরা তো বল, যেখানে আমরা পানিকে ডেভেলপ করব সেখানে পরিবেশ উন্নত হবে। এবং সেই জন্য আমেরিকা তো মানে খুব কঠিন আপনার রেস্ট্রিকশন আছে, যে কোনো ওয়েটল্যান্ডকে যদি আমি
ড্রাই ল্যান্ড করে ফেলি, কোনো কিছু এখানে কনস্ট্রাক্ট করি, তাহলে সিটি স্টেটের পারমিশন নেওয়া লাগবে, এবং কোনো কোনো ক্ষেত্রে হবে তারা দেবেই না পারমিশন, যে আমার নিজের কেনা জমি হলেও দেবে না এটা। অনেক ধন্যবাদ সাব্বির ভাই, আমি একদম শেষের দিকে চলে এসেছি। জি একটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই, তার অর্থ দাঁড়ায় আপনি দেখছেন যে এই যে 20,000 কিলোমিটারের যে একটা প্রকল্প তারা নিয়েছে, এখানে তো অর্থ ব্যয় হবে অবভিয়াসলি না, এবং লোক অনেক কর্মচারী এখানে কাজ করতে হবে, এবং সবকিছু মিলে যে এটা বিশাল যজ্ঞ, এটা থেকে আপনি খুব একটা আশাব্যঞ্জক কিছু দেখতে পাচ্ছেন না। উল্টো যদি অপরিকল্পিতভাবে খাল খনন হয় তাহলে পরিবেশে এবং খালগুলোরও ক্ষতি হতে পারে, এবং আশেপাশের ল্যান্ডেরও ক্ষতি হতে পারে, এরকম আপনি মনে করছেন, রাইট? জি, আমি যেভাবে দেখছি সেটা হলো যে এটা এক ধরনের প্রোপাগান্ডা। কারণ আহ, দেখলাম যে আহ, তারেক জিয়া সাহেব গেলেন, গিয়ে কোদাল দিয়ে উনি কাটছেন। তো এটা আমরা যেটা করি, যেটা হলো আমাদের ইঞ্জিনিয়ার, আমরা যেভাবে কাজ করি সেটা হচ্ছে আমরা হচ্ছে ধরুন আপনার প্রথম হচ্ছে বটম আপ প্রসেসে যে জিনিসটা একটা প্রজেক্ট নেওয়া হয় ওইটাতে আমরা ইনভলভ থাকি না। আমরা হচ্ছে টপ ডাউনে যখন আসে, অর্থাৎ বটম আপ মানে কি, আমি বলছি একজন পলিটিশিয়ান কোনো জায়গায় গেলেন, যাওয়ার পরে কমিউনিটির লোকজন বললো যে এখানে ফ্লাড হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, আপনারা দেখেন। তো তখন আমরা ইনভলভ থাকি না, তখন এটা পলিটিশিয়ানটা ডিসাইড করে এবং দেন আমাদেরকে ইনভলভ করে। তখন আমাদের উপর থেকে মানে ডিরেকশন মানে আসে, ব্যাপারটা আমরা এরকম যে জি ডিসিশনটা হয়, ডিসিশন জি মেক জি করে ডিসিশন মেকাররা, দেন জি 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 এক্সিকিউশনে যখন হয়, জি দেন এক্সপার্টরা এসে এক্সপার্টরা এক্সিকিউটের ইনভলভ হয়, কাজের রাইট। সাথে যুক্ত আমরা হয়। ইনভলভ হই, জি জি, আমরা ইনভলভ ইয়েস। হই। এবং তো জিনিসটা তো এভাবে হবে, এখন হঠাৎ করে তো আপনি এখানে এখন তো আমি এরকম কোনো প্ল্যানিং তাহলে দেখছি না। তাহলে এটা একটা পুরো একটা আমার প্রজেক্ট বিষয় আকারে নেওয়া হচ্ছে স্যার, মনে হয় না আমার কাছে। একটা যে বিষয় আমার, মানে যদিও সময় কম, কিন্তু একটা বিষয় তাহলে আমার জানতে খুব ইচ্ছা করছে সাব্বির ভাই, আপনার যেহেতু এটাতে ইন্টারেস্ট আছে, আপনি নিশ্চয়ই একদম জিয়ার সময় থেকে তারপরে বিভিন্ন এই গত 77 সাল থেকে এই পর্যন্ত আপনি নিশ্চয়ই এই প্রজেক্টগুলোর দিকে নজর রাখেন। এই যে তারেক রহমান এই প্রকল্পটা হাতে নিলেন, সেখানে কি আপনি এই যে লজিস্টিক যারা কাজ করবে, তারপরে কিভাবে হবে, এটার কি প্রপার প্ল্যান, বা যেটা আপনি বলছেন যেটা রাজনৈতিক প্রোপাগান্ডা, কি এই জন্য মনে হচ্ছে যে কোনো কিছুই ভিজিবল, কোনো কিছুই তারা মানুষের সামনে পেশ করেন না এখনো, যে এইভাবে 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 কাজ করব আমরা, এই ইঞ্জিনিয়াররা কাজ করবে, এই মন্ত্রণালয়গুলোর সাথে আমাদের কমিউনিকেশন হয়েছে, বা এই ব্যক্তিরা কাজ করবে, এরকম কেন কিছু, বা সংগঠন এরকম, এই জন্য মনে হচ্ছে যে প্রপার কোনো আম, মানে প্রপার কোনো পরিকল্পনাটা প্রপারলি মানুষের সামনে প্রকাশ করেনি, বা নেই তাদের কাছে, জাস্ট এ প্রপাগান্ডা। আহ, জি, আমার তাই মনে হয়। কারণ এগুলো হচ্ছে একটা, এটা হচ্ছে একটা প্রজেক্টের আন্ডারে আসবে, যে ইয়েস, আমার এই এরিয়াতে এই প্রজেক্ট নেব, এই এই প্রজেক্টের এই আন্ডারে। এই ক্যানেল আমি দেখছি প্রবলেম করছে, সেটাও ডিফাইন করতে হবে যে এই ক্যানেলের জন্য এই প্রবলেম হচ্ছে, এই ক্যানেলের গভীরতাটা বাড়ানোর প্রয়োজন, তাহলে আমার কি কি করতে হবে। তখন এটা প্ল্যানিং এ আসছে, এবং তারপরে দেখতে হবে যে আমি আহ, এটা এক্সিকিউট করব কেমনে। তো সেটা হচ্ছে এক একটা স্পেসিফিক প্রজেক্টে হবে। এখন আমি হঠাৎ করে উল্লেখ করে, মানে আপনি স্লোগান দিলাম যে 20,000 কিলোমিটার খাল আমি সারা দেশব্যাপী কাটবো, এটা কোথায়, কোন খাল, কোন কি, এটা তো যেমন আমি জানি না। আহ, যেমন কি আমরা যারা প্রজেক্ট বেস কাজ করেছি, জি আমরা জি জানি যে আমরা এরিয়া, লোকেশন, সমস্ত কিছু আমরা প্ল্যান করে একটা জি 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 প্রপোজাল বানানো, যে ওকে ফাইন 20,000 কিলোমিটার মানে এই জায়গাগুলোতে প্রত্যেকটা জিনিস, মানে এখানে মনে হচ্ছে বিবৃতি আগে, প্রজেক্ট পরে, প্রয়োগ পরে, বাট রাইট প্রজেক্ট রাইট। সাপোজ টু বি আগে, তারপরে বিবৃতি, তারপরে জি 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 জানানো, মানে পরিকল্পনাহীন একটা বিবৃতি। সেই জন্যই আপনি মনে করছেন সে রাজনৈতিক স্টান্টবাজি বা প্রোপাগান্ডা বা জি কিছু একটা। জি। আমি এখানে উল্লেখ করি যে যে ফজল বাড়ি সাহেব খুব ব্রিফলি উনি ওনার একটা প্রোগ্রামে উনি এটা উল্লেখ করেছেন। উনি অনেক অভিজ্ঞ সাংবাদিক, জনকণ্ঠে ছিলেন, ওনার লেখা আমি অনেক আগে থেকে পড়তাম। তো উনি উল্লেখ করেছেন যে জেনারেল জিয়াউর রহমান সাহেব যখন এরকম চারিদিকে যাচ্ছেন, হাঁটছেন এবং কাটছেন, তো এরকম একটা ব্যাপার ছিল ওনার। উনি মিলিটারি ম্যান ছিলেন, ফিট ছিলেন, উনি হয়তো হাঁটতে পারতেন সব জায়গায় গিয়ে, এবং কোদাল নিয়ে হ্যাঁ, সবাই একটা গিয়ে সাদা কাটতো। গেঞ্জি পরে আমার জি মনে জি আছে, জি জি জি। তো ছবি দেখেছি। উনার সাথে কোন একটা ইঞ্জিনিয়ারিং টিমের দেখা হয়েছিল, তো ওরা বলছিল যে আপনি এরকম করছেন, তো আমরা একটা দেন আমাকে স্পেসিফিক একটা মানে ক্যানেলের
যে আপনার আপনার যেটা আইডিয়া আছে ওটা বলেন, আমরা ওটাকে এনালাইজ করি এবং কোথায় কি কতটুকু কাটতে হবে এবং কিভাবে এটাকে আপনার এনহ্যান্স করতে হবে এটা আমরা করি। উনি বলছেন এগুলো তুমি বুঝবে না, এটা পলিটিক্যাল ব্যাপার। তো এটা এটা তো ইঞ্জিনিয়ারিং প্রবলেম, এটা ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং সোশ্যাল সোশ্যাল মানে সায়েন্টিস্টদের ইনভলভ। আমাদের এখানে আমেরিকাতে যে আমরা কাজ করি প্ল্যানিং ফেজে কিন্তু সোশ্যাল সায়েন্টিস্টরা থাকে, আপনাকে আমি আগে উল্লেখ করেছি এই জন্য থাকে বিকজ আমি একটা প্রজেক্ট করলাম, এটার কোনো অ্যাডভার্স এফেক্ট আমার এখানে অনেক মানুষজন আছে তাদের উপর কোনো প্রভাব পড়ছে কিনা, স্পেশালি সেন্সিটিভ হচ্ছে কোনো ট্রাইব আছে কিনা স্পেশাল, এবং আমি আমি নিশ্চিত কানাডাতেও তাই হয়ে থাকে। 100%। জি। তো এখানে বিশেষভাবে যারা এই লোকালিটিতে আছে, বিশেষভাবে আমরা কোনো একটা রুরাল এরিয়াতে একটা প্রজেক্ট নেওয়া হচ্ছে, এখানে রুরাল পপুলেশন হতো, এই এক্সিস্টিং যে লেভেল অফ সার্ভিস যেটা পাচ্ছে এই ক্যানাল থেকে আমি এটা কাটলাম এবং কেটে পানিকে ডাইভার্ট করে দিলাম, এখানে ওখানে কানেক্ট করে দিলাম, করে তার রিসোর্সটাকে আমি ড্রেন আউট করে দিলাম, তাহলে সে তার লাইভলিহুড তার সবকিছুর উপর এফেক্ট করলো। তার এখানে হয়তো একটা কেটল ফার্ম আছে, কেটলগুলো এসে দুপুরে এই ক্যানেলে হয়তো পানি খায়। তো আমি এগুলা এটা কারা দেখবে? এটা ইঞ্জিনিয়াররা দেখে না, এটা হচ্ছে সোশ্যাল সায়েন্টিস্টরা দেখে। তারা মানে সবকিছু মানে এখানে অনেকগুলো পার্টিজ এর ইনভলভমেন্ট অনেক থাকতে অনেক হয়। অনেক অনেক পার্টি ইনভলভ, রাইট রাইট। এবং তারা এসে গাইডেন্স দেয় ইঞ্জিনিয়ারদেরকে যে তুমি যদি লেআউট করো কোনো স্ট্রাকচার বা কোনো কিছু অ্যাভয়েড দিস এরিয়া, এখানে এই আছে, তারা গাইড করে আমাদেরকে। তারপর আমরা যাই ইকোনমিক্সটা ইনভলভ থাকে আপনার এ টু জি সব সময় এবং প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ তারা সবসময় ইভালুয়েট করে। ইঞ্জিনিয়ার একটা ডিজাইন করলো, একটা স্ট্রাকচার ইনস্টল করতে পড়লো, তো এটার একটা কস্ট আছে, এটা একটা ভ্যালু আছে, এবং এতে কি প্রজেক্টের বেনিফিট কস্ট রেশিও কি বাড়ছে না কমছে, এটা ইকোনমিক্সটা দেখে মেইনলি। আমাদের ইঞ্জিনিয়ারদের আপনার ধারণা আছে, কিন্তু ওটা ফাইনাল ডিসিশনটা ইকোনমিক্সটা নিয়ে থাকে। এবং তখন তারা আবার আমাদেরকে গাইড করে যে ওকে, আমাদের টাইম টু টাইম মিটিং হয় এবং তারা গাইড করে যে এটা এখানে চেঞ্জ করতে হবে বিকজ কস্ট ইজ গোয়িং আপ, বেনিফিট কস্ট রেশিও, বেনিফিটটা কমে যাচ্ছে, কস্টটা বেশ বেড়ে যাচ্ছে। তখন আমরা দেখবো অল্টারনেটিভ ডিজাইন করে এটা মোর বেনিফিশিয়াল করা যায় কিনা। এখানে অনেক পার্টি ইনভলভ। তো এরকম একটা উনি 26-20 হাজার কিলোমিটার কাটবেন, মানে এখানে কোথায় ইকোনমিস্ট, কোথায় সোশ্যাল সায়েন্টিস্ট, কোথায় ইঞ্জিনিয়ার, আমি তো মানে ওইটা জানি না, আমি দেখি না আমি। হ্যাঁ, আমার কাছেও মানে মানে আপনারা যতটা এটার আমরা যতই বলি, আপনারা যারা ইঞ্জিনিয়ার, আপনারা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যারা এই কাজগুলো করেন, যারা জানেন, যারা এটাতে পড়াশোনা করেছেন, অভিজ্ঞতা আছে অনেক বছরের কাজ করে, আপনারা খুব ভালো করে এটা বলতে পারবেন। আপনি দেখেন, আমরা জিয়ার খাল খনন, তারপরে কিন্তু খালেদা জিয়াও কিন্তু এই প্রজেক্টটাকে নিয়ে কাজ করেছেন, সেরকম শোনা যায় নাই। না, দেন। আমি না, উনি এটা করেন, এটা ভালো করেছেন। আমার ইনফ্যাক্ট আমার কথা বলার সুযোগ হয়েছিল বাংলাদেশের একজন হাই লেভেল ইঞ্জিনিয়ার, আমার অনেক এক্সপেরিয়েন্স, মানে আমার যারা প্রফেসর ছিলেন উনার বয়সী, উনি উনি বাংলাদেশে অনেক উচ্চ পদে ছিলেন, ওনার সাথে আমার একবার কথা হয়েছিল এই খাল কাটা নিয়ে, এবং উনি আমাকে বলেছিলেন নিজেই, আমি ওনার নামটা উল্লেখ করছি না, ওনার হুম। পারমিশন যেহেতু নেইনি, তো উনি আমাকে বলেছিলেন যে খুব ভালো হয়েছে বেগম জিয়া এই এই জিয়াউর রহমানের এই খাল কাটাটা উনি কন্টিনিউ করেননি, কারণ এগুলো এলো পাথারি খাল কেটে অনেক জায়গায় অনেক মানে জমি নষ্ট হয়েছে, অনেক মানে ধরুন আপনার আননেসারি কিছু পলি তৈরি করা হয়েছে, ওগুলা খাল কেটে আবার ওই মাটিগুলো মানে আপনার অপরিকল্পিত, অপরিকল্পিত অদূরদর্শী দেওয়া হয়। পলিটিক্যাল জি স্টান্টবাজি। জি জি, যে খাল কেটে মাটিটা উপরে লুজ সয়েল ফেলে রেখে গেছে, ওগুলো আবার ওয়াশ অফ হয়ে চলে গেছে অন্যান্য জায়গাতে গিয়ে ভরাট হয়েছে, এলোমেলো করে দিয়েছে। ফ্লো রিজিম আমরা বলি, ফ্লো রিজিমকে, ফ্লো ডিরেকশন ফ্লো সিস্টেমকে এলোমেলো করে দিয়েছে, এরকম উনি নিজেই বলেছিল আমাকে। বুঝেছি। জি। মানে আসলে মানে আমাদের বাংলাদেশটা হয়ে গেছে যার যখন যা ইচ্ছা যে যেভাবে করছে, মানে বিশেষ করে তারেক রহমানের এখন যে কাজ কাজ কারবার, মনে হচ্ছে যে কোনো কোঅর্ডিনেশন নেই, কোনো চিন্তা ভাবনা নেই, যা মনে চাইলেন একটা কিছু করে ফেললেন। তো এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আপনাকে এখানে উল্লেখ করি আমার নিজের কিছু অবজারভেশন, জানাল জিয়া কিন্তু এরকম ভাবেই উনি করেছেন, উনি ওনার এন্টায়ার যে ক্ষমতায় যতটুকুন ছিলেন। সময় ছিলেন। জি, আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই, এটা অবশ্য একটু প্রাসঙ্গিক হয়ে যায়। উনি একবার কিউবাতে গিয়েছিলেন, কিউবা যাওয়ার পরে উনি দেখলেন যে ওই কি আমাদের নন অ্যালাইন মুভমেন্টের একটা সামিট ছিল বোধহয় কিউবাতে, তো ওখান থেকে এসে উনি ব্যাপক প্রচারণা শুরু করলেন আইল তুলে ফেলতে হবে, এবং বগুড়ার মতো একটা ডিস্ট্রিক্ট হবে যদি
ডিস্ট্রিক্টের মতো একটা জমি বের হয়ে আসবে, যদি আইল তুলে নেওয়া যায়, দ্যাটস ফাইন, অসুবিধা নাই। কিন্তু উনি তো এভাবে হঠাৎ করে তো আপনি আইল তুলতে পারবেন না, উনি এমন আইল মানে কি প্রচারণা ওই যে শুরু ক্ষেতের করবেন। মাঝখানের যে ক্ষেতের আইল, আইলগুলো? জি জি জি, ক্ষেতের কারণ আইল, কিউবার ব্যাপারটা ডিফারেন্ট। কিউবা একটা সোশ্যালিস্ট কান্ট্রি, কিউবার জি সমস্ত জি জি কিছুর প্রপার্টির মালিক গভর্নমেন্ট। জি। তো জিনিসটা হচ্ছে যে উনি আইল তুলবে কেনবে? হ্যাঁ, উনি মানুষ ইন্ডিভিজুয়াল মালিকানা থাকলেও আইল তোলার যায়, তাহলে তো আপনাকে আগে কোঅপারেটিভ কোঅপারেটিভ একটা প্রোগ্রাম 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 শুরু নিতে করতে হবে হবে। হাতে। কোঅপারেটিভ ফার্মিং এ আপনি যেতে হবে। তো এক্স্যাক্টলি। সেটাকে আপনি বলবেন বাকশাল চলে আসবে, বাকশাল বলে বাকশাল গালি চলে দেবেন। আসবে, বাকশাল জি, চলে আসবে, তো বাকশাল বঙ্গবন্ধু তো তো ওইটাই কোঅপারেটিভই করতে ছিল। চেয়েছিলেন। হ্যাঁ, বঙ্গবন্ধু তো ওইটাই করতে মানে চেয়েছিলেন উনি যে আর কি ঘুরিয়ে প্রত্যেকটা গ্রামে পেঁচিয়ে, কোঅপারেটিভ ফার্মিং। আমার কাছে মনে হয় ভদ্রলোক যাক, জিয়ার বিষয়টা নিয়ে আরেকবার কথা বলা যাবে। সাব্বির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনায় আসলেন। শায়ালালোপা ক্রনিকলস কৃতজ্ঞতা জানাই। ভালো আবারও থাকুন। কথা হবে। কারণ উনি যখন 20,000 কিলোমিটার খাল খনন করতে থাকবেন, আমরা ওনার সাথে সাথে দেখতে থাকবো যে কতটা উপকৃত বাংলাদেশ হলো বা কতটা ক্ষতির সম্মুখীন বাংলাদেশ হলো। আপনার জন্য শুভকামনা জানাই। আপনি ভালো থাকবেন সাব্বির ভাই। অনেক ধন্যবাদ। আপনি অনেক ধন্যবাদ আপনাকেও আমাকে যুক্ত করার জন্য আবার। থ্যাংক ইউ। শুধু দর্শক, আশা করি আজকের এই অনুষ্ঠানটি, এই কথাগুলো আপনাদের ভালো লাগবে। আমি তরুণ প্রজন্মকে বলবো যে এই যে আমরা এই ধরনের বিশেষজ্ঞ মানুষদেরকে আনি, বিশেষ বিষয়ে যারা প্রত্যেকটা মানে বিষয়ভিত্তিক যে স্পেশালিস্ট তাদেরকে আনি আমরা, কারণ আপনারা যেন আসলে বুঝতে পারেন যে প্রত্যেকটা কাজ বাংলাদেশে আপনারা সচেতন থাকেন এবং আপনারা বুঝতে পারেন যেন বাংলাদেশে আসলে এই যে রাজনৈতিক দল আছে ক্ষমতায়, তারা আসলে প্রজেক্টগুলো যে নিচ্ছে কতটা বাস্তবসম্মত বা কতটা বাংলাদেশ বা আপনার আমার এবং বাংলাদেশের মানুষের জন্য উপকার হচ্ছে। আহ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেল শায়ালালোপা ক্রনিকলসে যুক্ত হবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের সবার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। এই আশা করি। আপনাদের সকলের জন্য শুভকামনা, পরিবেশের প্রতি এবং প্রতিবেশের প্রতি লক্ষ্য লক্ষ্য রাখবেন। শুভকামনা।